লিসেনার্স আসসালামু আলাইকুম। প্রতি শনিবার অনুষ্ঠিত আমার বলা বিভিন্ন পুরাতন ঘটনাগুলো নিয়ে রিমেম্বারিং স্টোরিজের আজকের এপিসোডে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের ইউটিউব চ্যানেল আফনান দ্য হরর ওয়ার্ল্ড, এই চ্যানেলে আপনারা এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন, এবং আমাদের একটি ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে, যার লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। এই লিঙ্কে গিয়ে আপনারা আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের সদস্য হয়ে যান। চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমাদের এপিসোডের আজকের আয়োজনে। আমি এখন যে ঘটনাটি আপনাদেরকে শোনাতে যাচ্ছি, এই ঘটনাটি আমাকে যিনি দিয়েছেন তার নাম হচ্ছে শফিকুল ইসলাম। তিনি এই ঘটনাটি শুনেছিলেন তার নানার কাছ থেকে। তার নানা ছিলেন বর্তমানে লালবাগ যে মাদ্রাসাটি রয়েছে ঢাকায়, সেই লালবাগ মাদ্রাসার একজন কর্মচারী। উনি কোনো হুজুর ছিলেন না, মানে কোনো ওস্তাদ ছিলেন না। মাদ্রাসায় বা বিভিন্ন স্কুলে বিভিন্ন কর্মচারী থাকে না, উনি ওরকম একটি দায়িত্বে ছিলেন। তো ওই দায়িত্বে থাকাকালীন একজন ব্যক্তির সাথে তার দেখা হয় এবং তার কথা উনি শুনেছিলেন, তার সমস্যাটা মূলত ওই যে পুরো ব্যাপারটা তিনি শুনেছিলেন, সেটি একটি ঘটনা, যেই ঘটনাটি তার নাতি তার কাছে বলেছিলেন, যার কাছ থেকে আমি ঘটনাটি পেয়েছি। তো চলুন মূল ঘটনাতে চলে যাই। ঘটনাটা শুরু হয় 1967 সালের দিকে। তখন এই যেই ব্যক্তির সাথে মূলত ঘটনাটা শুরু হয় আর কি, তার নাম বলেছে, কিন্তু সমস্যা হলো যে যিনি বলেছিলেন তিনি নাকি এক্স্যাক্ট নামটা বলতে পারেননি। মানে অনেক আগের তো ভাষা, তবে এতটুকু মনে হয় তার নাম আনোয়ার নামে কেউ একজন ছিলেন আর কি, মানে ওই ব্যক্তিটার নাম ছিল আনোয়ার। তো উনি তৎকালীন পাকিস্তান আর্মিতে একজন বেসামরিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। আর্মিতে বা ডিফেন্সে দেখবেন যে অনেক সময় শুধু যে প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিরাই বা অস্ত্রের প্রশিক্ষণ প্রাপ্ত ব্যক্তিরা যে কর্মরত থাকেন তা না, অনেক সময় অনেক বেসামরিক ব্যক্তিরাও সেখানে বিভিন্ন পোস্টে কর্মরত থাকেন। তো উনি ছিলেন একজন সার্ভেয়ার। আর উনি যখন ওই সময়টাতে পশ্চিম পাকিস্তানে ওনার পোস্টিং ছিল, ওই সময়ে পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন আইয়ুব খান। তো আইয়ুব খান ওই সময় পাকিস্তানের সিন্ধু প্রদেশে স্থানীয় লোকদের পানির সমস্যা দূর করার জন্য বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছিলেন। আর যেই জায়গাগুলোতে মূলত সেখানে ওই পানির সমস্যা দূর করার জন্য বিভিন্ন পাম্প বা সেচ কার্য বা যেই কাজটাই হোক না কেন সেটা করা হবে, সেই জায়গাটা সম্পর্কে একটা সার্ভের প্রয়োজন ছিল। আর উনি আর্মির একটা টিমের সাথে সার্ভেয়ার হিসাবে ওই সিন্ধু প্রদেশের বিভিন্ন জায়গায় তিনি গিয়েছিলেন। এর মধ্যে ওনার দায়িত্ব ছিল ঠাট্টা নামক একটা জেলায়। ওই ঠাট্টা জেলার বিভিন্ন জায়গায় ওনার টিমটা সার্ভে করতে করতে একটা গ্রামে চলে আসে। ওই গ্রামের লোকদের পানির সমস্যা দূর করার জন্য একটি পাম্প বসানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়। তো ওই জায়গাতে গ্রাম যেটা ছিল আর কি, ওই গ্রামের যে ঘরবাড়িগুলো একটা থেকে আর একটা দূরত্ব অনেক বেশি ছিল। তো এক্স্যাক্ট কোন জায়গাটাতে বসালে পানির সমস্যা মানে খুব ভালো মতো সলভ হতে পারে সেরকম ব্যাপারটা ওনারা সার্ভে করছিলেন। এবং সার্ভে করতে করতে ওই যিনি বাংলাদেশি ভদ্রলোক আনোয়ার, তো উনি একটি জায়গা দেখতে পান। স্থানীয় লোকজন তাদেরকে হেল্প করছিল। তো একটি জায়গা দেখতে পান, স্থানীয় লোক একজনকে বলেন যে আচ্ছা ওই জায়গাটাতে আমাকে নিয়ে চলো, ওই জায়গাটাতে যদি হয় আমার মনে হয় ভালো হবে, কারণ হলো আশেপাশে গাছগাছালিও দেখছি, তো ওইখানে হয়তো বা পানির লেয়ারটা একটু কাছাকাছি পাওয়া যেতে পারে, আর অন্য জায়গাতে একটু শুষ্ক। তো স্থানীয় কয়েকজন বলে ওঠে যে না না, ওই জায়গাতে আমি যাব না। কেন ওইখানে যাবে না কেন? ওইখানে ভয় আছে। এখন ওনারা তো সরকারি কর্মকর্তা, তো ওখানে গিয়েছেন একটা কাজের জন্য, আর এইসব বিষয় ভয় ডর এগুলো তো চিন্তা করলে তাদেরকে চলে না। তারা চিন্তা করেছে যে এটা তো অ্যাজ ইউজুয়াল একটা জায়গায়, মনে হচ্ছে একটু ঝোপঝাড়ের মতো, তো ওখানে যাই, সমস্যা কি। তো স্থানীয় লোকজন সেখানে যেতে রাজি হয় না। তো উনি সহ আরও দুইজন ওই জায়গাতে যান। তো ওখানে গিয়ে দেখেন যে আসলে ঝোপঝাড়, বড় কয়েকটা গাছপালা আছে, আর ভাঙাচোরা একটা অনেক পুরাতন ঘর রয়েছে এখানে। তো যেহেতু উনি সার্ভে করবেন
সেহেতু উনি ওই ঘরের মধ্যে ঢুকতে চান, কিন্তু ওনার সাথে যে আরো দুজন আছে তারা চিন্তা করে যে ঘরের মধ্যে তো সাপ টাপ থাকতে পারে। এই জন্য তারা বলেন যে আচ্ছা ঠিক আছে আমরা ওখানে না যাই, এমনিতেই এখানে তো দেখলাম, আমরা একটা পজিটিভ রিপোর্ট দিয়ে দিব। তো উনি আবার বললেন যে না, আসলে একটা জায়গা ভালো করে না দেখে একটা রিপোর্ট দিব, আর আর্মির ব্যাপার স্যাপার তো এখানে তো অনেক পুঙ্খানুপুঙ্খ ব্যাপারগুলো তারা পরে জানতে চাইবে, আর যদি একদম সরেজমিনে খুব ভালো করে না দেখে একটা রিপোর্ট দিই তাহলে তো পরবর্তীতে আমার সমস্যা হতে পারে। এই জন্য ওনার সাথের দুইজন না গেলেও উনি ওই জায়গাটাতে যান এবং ওই ঘরের মধ্যে ঢোকেন। ঘরের মধ্যে ঢুকে উনি খুব অবাক হন। উনি দেখেন 7 থেকে 8 জন মানুষ ওই ঘরের মধ্যে বসে আছে এবং তাদের প্রত্যেককে দেখে মনে হচ্ছে এরা প্রত্যেকেই পাগল। পাগলের যেরকম উস্কো খুস্কো চুল, দাড়ি, ছেঁড়া জামা কাপড়, ওই রকম 7-8 জন ওই ঘরের মধ্যে বসে আছে। তো উনি প্রথমে দেখে ভয় পেয়েছিলেন যে কি ব্যাপার, এরা এখানে কি করছে। উনি প্রথমে মনে করছেন কি নেশাখোর কিনা, পরে দেখেন না, নেশাখোর না। এবং ওনারা ওই 7-8 জন তাকে দেখে, ওই আনোয়ার সাহেবকে দেখে খুব অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তো আনোয়ার সাহেব তাদের চেহারার দিকে লক্ষ্য করেন, ওরা কিন্তু দিনের বেলা হচ্ছে আর কি। তো লক্ষ্য করে উনি দেখেন যে তাদের চেহারা মানে এমন যে মুখে ছাই মাখলে যেরকম হয় আর কি, তো মনে হচ্ছে ওনার মুখে ছাই মেখে বসে আছেন। তো আনোয়ার সাহেব তাদেরকে দেখে আসলে মানে অবাক হয়েছেন, খুব একটা যে ভয় পেয়েছেন তা না। তো উনি তাদেরকে এমনিতে জিজ্ঞেস করেন যে আপনারা কারা। তো আনোয়ার সাহেব যখন তাদেরকে জিজ্ঞেস করছে কারা, তো ওরা একজন আরেকজনের দিকে মুখ চাওয়াচাওয়ি করছে, মনে হচ্ছে ওরাও তাকে দেখে খুব অবাক হয়েছে। এখানে মানে আগন্তুক দেখেছে আর কি, যাকে আগে কখনো তারা দেখেনি। তো বারবার যখন আনোয়ার সাহেব তাদেরকে জিজ্ঞেস করছে, এর মধ্যে একজন উঠে দাঁড়ায়, হেলে দুলে হাঁটতে হাঁটতে তার কাছে আসে। কাছে আসার পরে সে স্থানীয় মানে কিন্তু দুর্বোধ্য ভাষায় কিছু বলছে। এটা উর্দুও না, হিন্দিও না, মানে একটু অন্যরকম ভাষা, একটু একটু বোঝা যায় কিন্তু পুরোটা বোঝা যায় না। উনি উর্দু ভাষা পারতেন। তো ওই লোকটি হাত দিয়ে ইশারা করে ডানে বায়ে সামনে পেছনে দেখায় এবং সে বলে যে 250 বাংলায়, কিন্তু ওই উর্দু ভাষায় 250 এরকম একটা শব্দ বলে, ডানে বায়ে সামনে পেছনে এরকম দেখায়। সে তার কথা কিন্তু বুঝতে পারে না উনি, মানে আসলে সে কি বুঝাতে চাচ্ছে। তো উনি বিরক্তই হন যে ধুর, এখান থেকে চলে আসি, কি পাগল ছাগলের পাল্লায় পড়লাম। এই চিন্তা করে উনি বের হয়ে আসেন ওখান থেকে। বের হয়ে আসার পর ওই ওনার সাথে যে 2জন লোক বাইরে দাঁড়িয়েছিল তাদেরকে বলেন যে এই ভেতরে তো পাগল টাগল লোকজন বসে আছে। তখন বলেন হ্যাঁ, আসলে পুরাতন ঘর বাড়ি তো এই মনে পাগল টাগল থাকলেও থাকতে পারে আর কি। তো ওনারা বিষয়টা সিম্পলি নেন এবং তারা সিদ্ধান্ত নেন যে ওনারা এখান থেকে যে রিপোর্টটা দিবেন যে এই গ্রামের জন্য যেই জায়গাটাতে গভীর নলকূপ বসানো দরকার সেটা হবে এই জায়গাটাতেই। কারণ এখানে যেহেতু লোকজন থাকে না, অন্য জায়গায় করতে গেলে ব্যক্তি মালিকানা জায়গায় পড়ে যেতে পারে, মানে সুইটেবল জায়গাগুলো ব্যক্তি মালিকানা জায়গায় পড়ে যায়। তো এই জায়গাটাতে করা যায়, এখানে যেহেতু লোকজন থাকে না। তো ওই চিন্তা করেই ওইখান থেকে ওনারা চলে আসেন এবং চলে আসার পরে অন্য গ্রামে যান, সেখানে গিয়ে সার্ভে টার্ভে করেন। পরবর্তীতে ওনাদের কাজ শেষ করে ইসলামাবাদে ফেরত আসেন। ফেরত আসার পর ওনাদের তো রিপোর্ট তৈরি করতে হবে স্থান ভিত্তিক, যেই গ্রামে গিয়েছিল বা প্রত্যেকটা জায়গায় যে ম্যাপিং করেছে সেই ম্যাপিং অনুযায়ী কোন কোন জায়গা সেখানে পানি সমস্যা দূরীকরণের জন্য পদক্ষেপ নেওয়া হবে এবং সেইটা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে পাঠানো হবে, তারা পরবর্তীতে দিক নির্দেশনা দেবেন। তো এখন সমস্যা হলো যে উনি এই যে আনোয়ার সাহেব, উনি একটা ম্যাপের খসড়া করে ওনাদের যে টিম মেম্বার ছিলেন, একজন ক্যাপ্টেন পদমর্যাদার একজন পাকিস্তানি আর্মি অফিসার ছিলেন, তার কাছে রিপোর্টটা দেন। রিপোর্টটা দেওয়ার পরে ওই ক্যাপ্টেনও কিন্তু ওই গ্রামেই, মানে উনিও গিয়েছিলেন কিন্তু মূলত ওই টিমটার সাথে উনি ছিলেন না। উনি মূলত টিম লিডার হিসাবে একটা কেন্দ্রে বসে থাকতেন আর কি, আর অন্যরা আশেপাশে যেত। উনি কখনো কখনো কোনো জায়গায় যেতেন। তো ওনার কাছে রিপোর্টটা দেওয়া হয়, তো উনি রিপোর্ট দেখছেন। কিন্তু ওই জায়গাটাতে আর একজন মানুষ ছিলেন যিনি ওই আনোয়ার সাহেবের সাথে গিয়েছিলেন। তিনি আবার ওই খসড়া রিপোর্টটা দেখে ওই ক্যাপ্টেন সাহেবকে বলেন, স্যার দেখি তো রিপোর্টটা, মানে ওই ম্যাপিংটা। তো ম্যাপিংটা দেখে উনি অবাক হন
বলেন না না না, আমরা তো এই জায়গাতে, এই গ্রামে আমরা এই ডিপ টিউবওয়েল বসানোর জন্য আমরা ফিক্সড করি নাই। সেই জায়গাটা তো এইখান থেকে দেখা যাচ্ছে যে 250 মিটার পূর্বে, মানে যেই জায়গাটাতে উনি ম্যাপিংয়ের একটা বিন্দু নির্ধারণ করেছিলেন সেখান থেকে 250 মিটার পূর্বে হলো সেই জায়গাটা, যেই জায়গাটা ওনারা ফিক্সড করেছিলেন। তখন ওই ক্যাপ্টেন সাহেব আবার ওই আনোয়ার সাহেবকে ডাকানোর পরে বলে, কি ব্যাপার, তোমার টিম মেম্বার বলছে যে তুমি তারা মানে যেই জায়গাটা ফিক্সড করেছিল তুমি মানে সেইটা নাকি তুমি যেই জায়গাটা দেখেছো তার থেকে 250 মিটার পূর্বে। বলে না তো, আমি তো সেই জায়গাটাতেই দেখিয়েছিলাম যেখানে আমরা সবাই মিলে গিয়েছিলাম। তখন বলে, দেখো তো তুমি কোন জায়গাটা দেখিয়েছো। তো ওইটা দেখে আনোয়ার সাহেব নিজেও অবাক হন, যে আরে আমি রাতের বেলা বসে বসে যখন খসড়া করছিলাম তখন তো আমি এই জায়গাটাতে মানে আমি বিন্দুটা দেই নাই। আমি যেই জায়গাটাতে এখন দেখা যাচ্ছে বিন্দু দিয়েছি সেটা তো আমার দেয়া বিন্দু থেকে 250 মিটার দূরে। ঘটনা কি, উনি খুব মানে বিব্রত বোধ করেন আর কি। হতে পারে অনেক সময় ভুল হলেও হতে পারে। উনি তখন ওই সময়ে ওই পরিস্থিতিতে সরি বলে চলে আসেন, বলেন যে আমি এটা ঠিক করে নিয়ে আসছি। তো পরের দিন উনি আবার ওনার খসড়া রিপোর্টটা ক্যাপ্টেন সাহেবের সামনে সাবমিট করেন। তো ক্যাপ্টেন সাহেব দেখে বলতেছে যে গতকালকে আমাকে যে রিপোর্টটা দিয়েছিলা এবং সেই রিপোর্টে তোমরা সবাই যেই জায়গাটার কথা নির্ধারণ করেছিলে ঠাকঠাক জেলার যেই গ্রামটাতে, তুমি তো দেখছি যে এখনো সেই জায়গাটা ফিক্সড করো নাই, তুমি তো আরেক জায়গায় বিন্দু দিয়েছো। বলে না তো স্যার, আমি তো আগের জায়গাতেই বিন্দু দিয়েছি ঠিকঠাক করে। বলে কই দেখো তো। ক্যাপ্টেন সাহেব তো প্রথম দিন দেখে তার মনে ছিল যে এক্স্যাক্ট কোন জায়গাটা সেটা হবে। তো এখন দেখা যাচ্ছে যে মূল জায়গা থেকে উনি 250 মিটার পশ্চিম দিকে দাগ টেনেছেন, মানে সেখানে 250 মিটার দূরে একটা বিন্দুতে উনি দাগ দিয়েছেন যে এই জায়গাতে পাম্প বসবে বা ডিপ টিউবওয়েল বসবে। আনোয়ার সাহেবের মাথার উপর দিয়ে সবকিছু, সেটা কি হচ্ছে কি, আমি তো গত রাত্রেও ঠিক করে আমি এই ম্যাপটা আঁকলাম, এখন এরকম দেখাচ্ছে কেন? আর আর্মি অফিসারদের মানে কাছে কিন্তু এই যে বারবার ভুল, এই জিনিসগুলো আসলে অ্যাকসেপ্টেড না। তখন ওই পাকিস্তানি ক্যাপ্টেন খুব রেগে যান ওনার উপরে, মানে যে এই তোমার শেষবার সুযোগ দিলাম, ঠিকঠাক করে ম্যাপিং করে নিয়ে আসবা, না হলে তুমি যত ম্যাপ করবা সব আমি বাতিল করে দিব। তার মানে সব ম্যাপগুলোতে তুমি এরকম উল্টাপাল্টা ভুল কাজ করছো। এই ঝাড়িঝুড়ি খাওয়ার পরে আসলে উনি তো নিজেই বুঝতে পারতেছেন যে আসলে ভুল হয়ে গেছে, কারণ যেই জায়গাটায় মানে ফিক্সড করার কথা সেই জায়গা না করে ওনার মানে ম্যাপ বলছে যে উনি অন্য জায়গায় ফিক্সড করেছেন। তো উনি চলে আসেন এবং চিন্তা করেন যে এইবার অন্তত ঠিক করে আমি কাজটা করব, এবং উনি খুব নিরিবিলি বসে ঠিকঠাক মতোই কাজটি করেন। এবং বারবার দেখছেন যে ঠিক যেই বিন্দুটা ঠাট্টা জেলার যেই গ্রামে উনি গিয়েছিলেন আর কি, ওই যেখানে গিয়ে পাগল টাগল দেখেছিলেন আর কি, ওই গ্রামের ওই যে ঘরটা, ওই ঘরের ওইখানেই উনি বিন্দুটা টেনেছিলেন। তো সবকিছু ঠিকঠাক করে যখন নিশ্চিত হন হ্যাঁ আজকে ঠিক আছে, আর কোনো ভুল নাই, পরের দিন যখন উনি আবার খসড়াটা নিয়ে যান তখন ওই খসড়া দেখে ওনার মুখের উপর ওই কাগজটা ছুঁড়ে মারেন ওই ক্যাপ্টেন সাহেব, এবং বলেন যে তোমার চাকরি করার কোনো যোগ্যতাই নেই, তুমি চাকরি ছেড়ে দিয়ে চলে যাও। মানে কি হয়েছে? বলে তুমি দেখো তো দুইবার ভুল করে, তিনবারের বার তুমি একই ভুল করে নিয়ে আসছো, কই সেই বিন্দুতে তোমার ম্যাপিংটা কোথায়? তুমি আবারও তো 250 মিটার এখন দেখছি দক্ষিণ দিকে তুমি বিন্দু টানছো। তো এইবার আসলে ওনার কাছে কোনো জবাব থাকে না এবং প্রচণ্ড গালিগালাজ শোনেন ওই অফিসারের কাছে, এবং ওই অফিসার আর একজনকে দায়িত্ব দেন যে তুমি তো সাথে গিয়েছিলে, তুমি ম্যাপিংটা ঠিক করে করে নিয়ে আসো, এর কাছে আর দায়িত্ব দেওয়া যাবে না, এর মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, এ পাগল ছাগল হয়ে গেছে, এর দ্বারা আর কোনো কাজ হবে না। তখন যেটা হয় যে উনি কোনোভাবেই এটা বুঝতে পারছেন, ওনার কাছে ব্যাখ্যা দিচ্ছিল কেন বারবার এই একই ভুলটা হচ্ছে। যাই হোক, পাকিস্তানি আর্মি অফিসার রাগ করে ওনাকে বদলি করে দেন এবং বদলি করে পূর্ব পাকিস্তানে পাঠাই দেন। তো উনি দেশের ছেলে দেশেই ফেরত চলে আসেন, এক অর্থে খুশি হন এই ভেবে যে যাক অন্তত এই ভুলের ওসিলায় আল্লাহ আবার ওনাকে পূর্ব পাকিস্তানে ফেরত নিয়ে আসছেন। তো ওনার বাড়ি ছিল যতটুকু মানে তথ্য পাওয়া গিয়েছিল বংশালের এদিকে বা সূত্রাপুরের এদিকে কোনো একটা জায়গায় ওনার বাড়ি ছিল। তো উনি
যখন বাংলাদেশে ফেরত আসছেন, তো ফেরত আসার পর উনি মাঝে মাঝে একটি স্বপ্ন দেখতেন, রেগুলার না, ইরেগুলার বেসিসে একটা স্বপ্ন দেখতেন। স্বপ্নে দেখতেন উনি, ওনার এক ছেলে এক মেয়ে এবং ওনার স্ত্রী, এই চারজন একটি গভীর কুয়ার মধ্যে ওনারা পড়ে গেছেন। কুয়াতে পানি নাই, শুকনো একটা কুয়া, কিন্তু কুয়াটা অনেক গভীর, অন্ধকার। উপরে সূর্যের আলো দেখা যাচ্ছে, কিন্তু ওই সূর্যের আলো খারাপভাবে ওই কুয়ার মধ্যে পড়ছে না। এবং ওনাদের মনে হচ্ছে যে চারদিকে আরো কিছু মানুষ রয়েছে, সেই মানুষগুলো ওনাদেরকে জাপটে ধরে আঘাত করছে। ওনার বাচ্চারা চিৎকার চেঁচামেচি করছে, ওনার স্ত্রী চিৎকার চেঁচামেচি করছে, কিন্তু ওনাকে খুব একটা আঘাত করছে না। কিন্তু উনি বুঝতে পারছিলেন ওনার পরিবারের 3 সদস্যকে তারা আঘাত করছে, উনি বাঁচানোর চেষ্টা করছেন। এইভাবে বেশ কয়েকদিন উনি স্বপ্ন দেখেন। তো ওনার স্ত্রীকে বলেন, তো ওনার স্ত্রী বলেন যে স্বপ্ন তো স্বপ্নই, এটা তেমন কিছু না। তো যাই হোক, এর মধ্যে ওনার পরিবারে যিনি, মানে যে ছেলের বয়স ছিল প্রায় 14 কি 15 বছর এরকম। তো হঠাৎ করে লক্ষ্য করেন তার ছেলেটা অস্বাভাবিক রকমের শুকিয়ে যাচ্ছে, এবং সে রাতের বেলা কিছু একটা দেখে চিৎকার করে ওঠে। আর চিৎকার করে উঠলে মা বাবা তার ঘরে যায়, বলে কি হয়েছে? তো ছেলে বলে যে কিছু একটা বানরের মতো তার রুমের মধ্যে হাঁটাহাঁটি করে। এখন উনি চিন্তা করেছেন যে পুরান ঢাকায় তো অনেক বানর টানর আছে, রাতের বেলা হয়তো বা ওই ঘরের মধ্যে ঢুকে পড়ে। কিন্তু রাত্রেবেলা ওই ঘরের মধ্যে বানর ঢুকে পড়ার আসলে কোনো রাস্তা ছিল না, তারপরেও ঢুকলেও ঢুকতে পারে এই চিন্তা করেছেন। কিন্তু এই জিনিসটাকে ওনারা আসলে কখনো দেখেনি। ওনার ছেলে নাকি শুধু রাতের বেলায় দেখতো এবং দেখে চিৎকার করে উঠত। তো ছেলেকে উনি সিএমএইচে নিয়ে যান, আর্মিদের যে হসপিটাল আর কি, তো সেখানে নিয়ে যান। সেখানে নিয়ে যাওয়ার পর ডাক্তার বলেন যে আপনার ছেলে অ্যানিমিয়া বা রক্তশূন্যতায় ভুগছে, আপনার ছেলের শরীরে রক্ত দিতে হবে, তা না হলে যে কোনো সময় একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। এবং এই পরামর্শ অনুযায়ী ওই আনোয়ার সাহেব দ্রুত তার ছেলের শরীরে রক্ত প্রবেশ করান। এখন সমস্যা হলো যে এই রক্ত প্রবেশ করার পরেও মনে হচ্ছে যে তার ছেলে আরো শুকিয়ে যাচ্ছে, এবং প্রায় প্রতি রাত্রেই তার ছেলে চিৎকার করে উঠত। তখন কি হলো, তার ছেলেকে তার মানে মা বাবার কাছে নিয়ে এসে ঘুম পাড়ায় রাখা হলো। এরকম একটা রাতে হঠাৎ করে তার ছেলে আবারও চিৎকার করে ওঠে। তখন তার মা বাবাও দেখেন যে বানরের মতো কিছু একটা, তবে উঁচা লম্বা, দেখে মনে হচ্ছে মানে ওরাং ওটাং যত বড় হয় তো এইরকম কিছু একটা, হাত পা লম্বা লম্বা কিছু একটা দৌড় দিয়ে দরজার বাইরে চলে গেল। তো আনোয়ার সাহেব উনি কে কে বলে ওইটার পিছু নেন, কিন্তু কিছু দূর গিয়ে আর কিছুই দেখেন না। তো উনিও ভয় পান, উনি চিন্তা করেন তার ছেলে তো ঠিকই দেখে রে, যেটা তো উনি নিজেও দেখেছেন। ঘটনাটা কি? এদিকে ওনার ছেলে প্রতিনিয়ত অসুস্থ হয়ে পড়ছিলেন। একদিন তার ছেলে মাথা ঘুরে পড়ে যায়, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটালে নিয়ে যাওয়ার পরেই কিছু সময় পরে তার শরীরে খিঁচুনি দেখা দেয় এবং তার ছেলেটা মারা যায়। আর তার ছেলেটা মারা যাওয়ার পেছনে ডাক্তাররা বলেন তার শরীরে রক্ত শূন্যতা ছিল, আর কিছু না। এখন কেন এই রক্ত শূন্যতা দেখা দিল, কোন রোগের কারণে এই ধরনের সমস্যাটা সৃষ্টি হলো, এটা ওই সময় ডাক্তাররা কিছু বলতে পারেননি। তো ডাক্তাররা নাকি রিপোর্ট দিয়েছিলেন যে রক্ত শূন্যতায় মারা গিয়েছে। এখন আনোয়ার সাহেব এবং তার স্ত্রী, তাদের আর এক মেয়ে আছে, সবার মানে শোকে কাতর হয়ে আছে যে ছেলেটা এরকম একটা অসুখে মারা গেল। তখনও কিন্তু তাদের মাথায় আসলে ওইভাবে আসেনি যে এটা প্যারানর্মাল কোনো বিষয় হতে পারে, কারণ উনি শিক্ষিত মানুষ ছিলেন, উনি জিন ভূত এগুলোর আসরে আসলে বিশ্বাস তেমন একটা করতেন না। তো ওনার ছেলে মারা গেল। ছেলে মারা যাওয়ার কয়েকদিন পর উনি স্বপ্ন দেখলেন যে ওই যে কুয়ার মধ্যে আবারও তার পরিবারের সদস্যরা রয়েছে এবং
এবার দেখা যাচ্ছে তার ছেলেটা ওখানে নাই, তার মেয়ে আছে, তার স্ত্রী আছে, আর উনি আছেন। তার মেয়ে এবং স্ত্রীকে ওই কুয়ার মধ্যে থাকা কিছু মানুষেরা আক্রমণ করে তাদেরকে আহত করছে। উনি তাদেরকে বাঁচানোর চেষ্টা করছেন। এর মধ্যে আবার তার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর উনি তার স্ত্রীকে ডেকে তোলেন, বলে আবার ওই স্বপ্ন দেখেছেন, কিন্তু এবার আর তার ছেলে নাই সাথে, তুমি আছো আর আমার মেয়েটা আছে। তখন তার স্ত্রী একটু চিন্তা করেন যে এটা কি আসলে স্বাভাবিক কিছু নাকি অস্বাভাবিক কিছু, বারবার এরকমটা হচ্ছে কেন। এরপর তারা আসলে তেমন কোনো পদক্ষেপ নেননি, জাস্ট এরকম আলোচনা নিজেদের মধ্যে এটার মধ্যে সীমাবদ্ধ রেখেছেন আর কি। এর কয়েকদিন পর ওনার মেয়ে এক রাতের বেলা হঠাৎ করে চিৎকার দিয়ে ওঠে, যে ও বাবা গো বলে চিৎকার করে ওঠে। তখন তারা দুজনই মানে ঘুম থেকে ধর্মর করে উঠে মেয়ের রুমে যান। কি হয়েছে বলে যে আমি তো ওই যে শিম্পাঞ্জির মতো কিছু একটা দেখছি, কিছু একটা দৌড়ে আমার রুমের থেকে বাইরে চলে গেল। মনে হলো যে আমার পাশেই দাঁড়াই ছিল, যেই আমি তাকাইছি আর দৌড়ে বাইরে চলে গেল, চিৎকার দেওয়ার সাথে দৌড়ে বাইরে চলে গেছে। তখন ওই আনোয়ার সাহেব ওনার টনক নড়ে যে না, এইটার সমস্যার সমাধান আসলে ডাক্তার দিয়ে হবে না। আর যেই রাত থেকে ওনার মেয়ে এই সমস্যা মানে ফেস করেছে, এর কয়েকদিন পর থেকেই তার মেয়েকেও মনে হচ্ছে যে খুব রোগা হয়ে যাচ্ছে এবং তার শরীরেও মনে হচ্ছে রক্ত কমে যাচ্ছে। তখন স্থানীয় এক লোকের পরামর্শ অনুযায়ী, স্থানীয় লোক বলতে ওনার বাড়িতে কাজ করত এমন একজন মহিলার পরামর্শ অনুযায়ী উনি লালবাগ মাদ্রাসায় যান। লালবাগ মাদ্রাসায় গিয়ে একজন হুজুরের সাথে পরামর্শ করেন। তো হুজুর তার মেয়েকে দেখে শুনে মানে খুব ভালো করে দেখে, এবং কথিত ছিল যে তার ওই হুজুরের সাথেও জিন ছিল। তো তার জিনের কাছ থেকেও তথ্য নেয়, নিয়ে বলে যে আপনার মেয়ের জিন ঘটিত কোনো সমস্যা নেই, আপনার মেয়েকে আপনি ডাক্তার দেখান, ওর উপর জিনের কোনো আসর নাই। থাকলে আমার জিনেরা সেটা টের পেত, কিন্তু আমার জিনেরা বলছে যে ওর উপর জিনের কোনো আসর নাই, তারা এরকম কোনো কিছু দেখতে পায়নি। সুতরাং আপনার মেয়েকে খুব ভালো করে ট্রিটমেন্টই করান, মানে মেডিকেল ট্রিটমেন্ট। তো উনি এই কথা শুনে আশ্বস্ত হন যে যাক, অন্তত জিন ভূতের আসরটা অন্তত নাই। তারপর উনি ওনার মেয়েকে মেডিকেল ট্রিটমেন্ট করাতে থাকেন। ডাক্তাররাও এবারও একই কথা বলে যে আপনার মেয়ে রক্ত শূন্যতায় ভুগছে, তাকে রক্ত দিতে হবে এবং কচু শাক থেকে শুরু করে নিয়ে যে সমস্ত খাবার খেলে শরীরে রক্ত বৃদ্ধি পায় এই জিনিসগুলো খাওয়াতে হবে। তো উনি ওনার সাধ্য অনুযায়ী চেষ্টা করেই যাচ্ছেন, কিন্তু এই সমস্যার সমাধান হচ্ছে না। এক রাতে আনোয়ার সাহেব এবং ওনার স্ত্রী দুইজনই একটা ভয়ানক জিনিস দেখেন। তারা তাদের ঘরের ডাইনিং রুমে একটু শব্দ শুনতে পান। তো শব্দ শোনার পর প্রথমে আনোয়ার সাহেব শব্দ শুনতে পান। উনি চিন্তা করেন কি ব্যাপার, এত রাত্রে ডাইনিং রুমে কে খাবার খাচ্ছে বা এরকম শব্দ কিসের। তো উনি ওঠেন, ওঠার পরে উনি দেখতে পান যে ওই ওনার কিচেনে রাতের বেলা বেঁচে যাওয়া কিছু খাবার ছিল। তো ওইখানে মনে হচ্ছে কেউ খাবার খাচ্ছে। তো উনি চিন্তা করেছেন ওনার মেয়ে হয়তো বা খাবার খাচ্ছে, ক্ষুধা লাগছে রাতের বেলা। তো ওই চিন্তা করে উনি কিচেনের দিকে যান, কিন্তু গিয়ে উনি যে জিনিসটা দেখেন এইটা দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। উনি দেখেন যে মানুষের মতোই কিছু একটা দাঁড়িয়ে আছে, কিন্তু ওটার হাত পা অনেক লম্বা। হাত পা লম্বা বলতে দুই হাত অস্বাভাবিক রকমের লম্বা, তার বডি থেকে হাত লম্বা, এবং হাতের যে পাতাগুলো এই পাতাগুলো অনেক বড়। আর তার যে দুই পায়ের পাতা অনেক বড়, কিন্তু পায়ের যেই লম্বা, পায়ের যে দৈর্ঘ্য এই দৈর্ঘ্যটা আবার ছোট। মানে বডির তুলনায় পা ছোট কিন্তু পায়ের পাতাগুলো লম্বা। আবার বডির তুলনায় দুই হাত বড় কিন্তু হাতের পাতাগুলো অনেক বড় লম্বা আর কি। তো উনি যখন এটা দেখেছেন উনি নিজের অজান্তেই মানে ওরে বাবাকে উপরে চিৎকার করে উঠছেন উনি। আর ওই চিৎকারে ওই জিনিসটা ঘুরে তাকিয়েছে। ঘুরে তাকানোর পরে উনি দেখেন যে এই জিনিসটার চেহারা মানুষের মতোই, কিন্তু তার বডির শেপটা এরকম। এইটা দেখার সাথে সাথে
মানে উনি ওইখানেই সেন্সলেস হয়ে পড়ে যান। আর ওনার চিৎকারে ওনার ওয়াইফ যখন মানে তার যখন ঘুম ভেঙে গেছে, তিনিও তখন তাড়াতাড়ি বের হয়ে আসেন এবং বের হয়ে উনিও দেখেছিলেন ওই যে জিনিসটা ওইটা জানালা দিয়ে বের হয়ে চলে গেল। অথচ ওই জানালা দিয়ে সর্বোচ্চ একটা বিড়াল বের হয়ে যেতে পারে, একটা কুকুরও বের হতে পারবে না জানালার শিকের ফাঁক দিয়ে, কিন্তু ওই জিনিসটা বের হয়ে গেল। কিন্তু ওই জিনিসটা কি ছিল উনিও ভালো করে বুঝতে পারেননি। তখন উনি ওনার হাজব্যান্ডকে অচেতন অবস্থায় পান, তার জ্ঞান ফেরানো হয়। জ্ঞান ফেরানোর পর তখন তিনি বলেন যে উনি এই ভয়ানক জিনিসটা দেখেছেন। তখন তার স্ত্রী বলে যে ওনার কাছে মনে হচ্ছে যে ওই হুজুর উনি ঠিক তথ্য দিতে পারেন নাই, এইটা প্যারানরমাল সমস্যাই, সুতরাং আমরা মনে হয় ভুল পথে হাঁটতেছি। তখন এই সমস্যার ব্যাপারটা ওই মাদ্রাসার যিনি একজন কর্মচারী, ওই যে যিনি মূলত এই ঘটনাটি তার নাতিকে বলেছিলেন, তো তার সাথে এই আনোয়ার সাহেবের কথা হয়। তখন উনি বলেন যে এই মাদ্রাসায় বুখারী শরীফ পড়ান এরকম একজন ওস্তাদ আছে, ওনার বয়স অনেক বেশি, উনি এখন চোখেও ভালো দেখেন না, অসুস্থ, তা আপনি ওনার সাথে একটু কথা বলতে পারেন, উনি তো এখন পড়াতেও পারেন না খুব একটা, আপনি ওনার সাথে কথা বলেন, মাদ্রাসাতে উনি থাকেন। তখন ওনার সঙ্গে ওনার পরিচয় করায় দেন। পরিচয় করায় দেওয়ার পরে ওই ওস্তাদ যিনি উনি বলেন যে আমার কেন জানি মনে হচ্ছে আসলে এটা একটা জিনের সমস্যা, কিন্তু এইটা কি ধরনের জিন এটা না জানলে তো ঠিক মতো করে আমি তোমার সমস্যার সমাধান দেওয়ার জন্য চেষ্টা করতে পারবো না। তো আমার অনেক জিন ছাত্র রয়েছে, আমি তাদেরকে বলি বিষয়টা, তারা তোমাদেরকে একটু অবজারভেশনে রাখুক, দেখি ওরা কি রিপোর্ট দেয়, তারপর আমি সিদ্ধান্ত নিব যে কি প্রক্রিয়া আমি চিকিৎসাটা করব, বা আদৌ আমি এটা পারবো কিনা, বা এটা আমার দ্বারা সম্ভব হবে কিনা। তিনি 3-4 দিন সময় নেন। উনি বলেন 3-4 দিন পরে এসে আমার সাথে তোমরা দেখা করবা। এই 3-4 দিনের মধ্যে কিন্তু অদ্ভুত ব্যাপার, ওনার বাসায় কোনো সমস্যা হয়নি। মানে ওই যে ওই জিনিসটা অদ্ভুত অবয়বটা তার রুমের মধ্যে ঘোরাফেরা করা, এরকম কোনো সমস্যা হয়নি, এবং তার মেয়ে বেশ স্বাভাবিক ছিল এই 3-4 দিন। 3-4 দিন পরে এসে যখন ওই হুজুরের সাথে দেখা করেন, তখন হুজুর উনি বলেন যে আমার জিন ছাত্ররা তোমার বাসা অবজারভেশন করে এসে বলছে যে তোমার বাসায় কোনো জিনের প্রভাব নাই, তারা কোনো জিনকে দেখে নাই, এবং তোমার মেয়ের উপরেও তারা কোনো জিনের প্রভাব দেখতে পারে নাই, কিন্তু আমার কাছে মনে হচ্ছে, আমার মন বলছে তোমার মেয়ের উপর ভয়ানক জিনের প্রভাব রয়েছে, কিন্তু আমি বুঝতে পারছি না যে কেন আমার জিন ছাত্ররাও এই বিষয়টা বুঝতে পারছে না, এটা আমার বোধগম্য হচ্ছে না, এবং আমার মনের মধ্যে একটা জিদ চেপে গেছে যে এই সমস্যার সমাধান আমাকে যে কোনোভাবেই করতে হবে আল্লাহ যদি চান। সুতরাং আমি যে কোনো মূল্যে এইটা সমস্যার সমাধান করার ইনশাআল্লাহ চেষ্টা করব, তুমি ভাইবো না, এবং আমি আল্লাহর কাছে দোয়া করি যাতে করে এই সমস্যার সমাধান দ্রুত হয়ে যায়। তো এর একদিন পরে ওই হুজুর ওই ব্যক্তিকে ডেকে পাঠিয়েছেন। তখন যখন এই আনোয়ার সাহেব উনি গিয়েছেন, তখন বলে যে তোমার সমস্যার সমাধান মনে হয় ইনশাল্লাহ করতে পারবো, এবং কেন এই সমস্যাটা হচ্ছে, কেন জিনেরাও তোমার বাসায় জিনদেরকে দেখতে পাচ্ছে না, এই সমস্যার সমাধান বা এই বিষয়টার যে ব্যাপারটা এটা আমরা ধরতে পেরেছি। তখন বলেন কিভাবে আপনি ধরতে পারলেন, বা কি সমস্যাটা কি? তখন ওই হুজুর বলেন যে একজন খুব কামেল জিনের সাথে আমার পরিচয় ছিল, খুব প্রয়োজন ছাড়া তাকে আমি ডাকতাম না, আমার এই প্রায় 80 বছরের জীবনে আমি তাকে 8 বারও ডাকি নেই, কিন্তু এই সমস্যার সমাধানের জন্য আমি তাকে ডাকি। তিনি এসে একটা ভয়ানক তথ্য দিয়েছেন। তিনি বলেছেন যে সিন্ধু প্রদেশ থেকে একটা জিন তোমার সাথে চলে এসেছে, এবং এইটা এমন এক শক্তিশালী জিন, এই জিন যার পিছু লাগে তার মৃত্যু অনিবার্য, এবং এই জিনগুলো প্রকৃতিগতভাবে রক্তচোষা জিন এবং পিশাচ শ্রেণীর জিন। তুমি সিন্ধু প্রদেশের একটি জায়গায় গিয়েছিলা, একটা গ্রামে একটা পরিত্যক্ত ঘরে ঢুকেছিলা। ওই ঘরে ঢোকার পর তুমি একটা জিনের সাথে কথা বলেছিলা, তুমি মনে করেছিল সে পাগল, আসলে এরা পাগল না, এরা ছিল জিনদের মধ্যে পিশাচ শ্রেণী এবং উপজাতি। মানুষের মধ্যে যেমন উপজাতি আছে,
এরকম উপজাতি সম্প্রদায়ের জিন, এরা জিনদের মধ্যেও যারা সভ্য আছে এদের সাথে মেশে না, আলাদা থাকে। এদের খাদ্যাভ্যাস, দৈনন্দিন জীবনযাপন সবকিছু অন্য জিনেদের থেকে আলাদা। জিনেদের সবকিছু তো আলাদা, কিন্তু ওরা ওদের থেকেও আলাদা। আর ওদের মধ্যে একজন তোমাকে বারবার বলেছিল যেন এই জায়গাটাতে কোনো কিছু না করা হয়, কিন্তু তুমি যখন রিপোর্ট করেছিলা ওই রিপোর্টে বারবার ওই বিন্দুটাই তুমি দেখিয়েছিলা, এবং ওরাই ওই কাগজে কারসাজি করে অন্য জায়গা দেখিয়ে দিত, ওর থেকে 200-250 মিটার অন্যদিকে। এটা ওদেরই কাজ, এবং ওরা এতটা শক্তিশালী যে ওদেরকে অন্য জিনেরাও দেখতে পায় না সহজে। তো এই জিনের খপ্পরে তুমি পড়ে গেছো, এবং এই জিনের কারণেই তোমার ছেলে মারা গেছে। এখন তোমার মেয়েকে বাঁচানোর জন্য আমি চেষ্টা করবো, আমি জানি না আমি কতটুকু সফল হব, কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে। তখন ওই হুজুর এটাও বলেন যে ওই যেই কামেল জিন, সেও আমাকে পরামর্শ দিয়েছে কোনো জিনের পক্ষে এই সমস্যার সমাধান করা সম্ভব না, এই সমস্যার সমাধান মানুষকেই করতে হবে। কোনো জিন এই সমস্যার সমাধান করতে গেলে সেই জিনেরও বড় ধরনের ক্ষতি হয়ে যাবে, আর এটা তাদের এখতিয়ারেরও বাইরে। এই জন্য ওই কামেল জিন ওই হুজুরকেই পরামর্শ দেন যে এই সমস্যার সমাধানটা আপনিই করেন, আপনি দোয়া তদবির দেন, ঝাড়ফুঁক করেন, ইনশাল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে। তো ওই হুজুর এই সমস্যার সমাধানের জন্য চেষ্টা করতে থাকেন। তো এটা উনি বলেছিলেন যে অনেক দেরি হয়ে গেছে। এর মধ্যেই ওনার মেয়েটি খুব অসুস্থ হয়ে পড়ে, এবং সেই মেয়েটিও মারা যায়। মেয়ে মারা যাওয়ার পর উনি আসলে খুবই মানসিকভাবে ভেঙে পড়েন, ওনার স্ত্রীও মানসিকভাবে ভেঙে পড়েন, কারণ তার পরিবারের দুইটা সন্তানই মারা গেছে। তখন যেটা হয়, ওনার স্ত্রীর মধ্যে মানসিক মানে শারীরিক অসুস্থতা না, কিন্তু মানসিক কিছু সমস্যা দেখা দেয়, যেহেতু 2 সন্তান মারা গেছে, এটা স্বাভাবিক মানসিক সমস্যা হওয়া। তখন ওই হুজুরের কাছে এসে পরামর্শ করেন যে আমরা এখন কি করতে পারি। তখন ওই হুজুর বলেন যে তোমার স্ত্রীর সাথে এখন যে সমস্যাটা হচ্ছে এইটা জিন ঘটিত কোনো সমস্যা না, এইটা তোমার 2 সন্তানকে হারানোর ফলে ওনার মানসিক একটা বৈকল্য দেখা দিয়েছে, তুমি স্বাভাবিকভাবে এটা ট্রিটমেন্ট করো। তো ওই মহিলা যিনি এই আনোয়ার সাহেবের স্ত্রী, তার আত্মীয় স্বজনরা অধিকাংশই ইংল্যান্ডে থাকতো। তখন ইংল্যান্ডে থাকার কারণে তারা চিঠি লিখে জানায় এবং ফোন করে, ওই সময় ফোন করে জানায় যে তোমরা ইংল্যান্ডে চলে আসো, ইংল্যান্ডে চলে আসবে, এখানে উন্নত চিকিৎসা করব। তখন ওই হুজুরের সাথে পরামর্শ করে তার কাছ থেকে দোয়া নিয়ে স্বামী স্ত্রী ইংল্যান্ডে চলে গিয়েছিলেন। তো ইংল্যান্ডে দীর্ঘদিন ট্রিটমেন্ট করিয়েছিলেন। মাঝখানে মুক্তিযুদ্ধ শুরু হয়ে যায়, এই জন্য আর ওই 72 সালে ওনারা দেশে এসেছিলেন। এরপরে বছরখানেক থাকার পর ওনাদের আরেকটা সন্তান হয়েছিল, ছেলে সন্তান। পরে এই 3 জন মিলে স্থায়ীভাবে ওনারা ইংল্যান্ডে চলে গিয়েছিলেন। এরপরে নাকি আর কোনো খোঁজখবর পাওয়া যায়নি। উনি ইংল্যান্ড থেকে দেশে আসার পরেও লালবাগ মাদ্রাসায় ওই হুজুরের সাথে দেখা করেছিলেন। তো শেষবার যখন উনি এসেছিলেন তখন আর হুজুরকে উনি পান নাই, কারণ হুজুর ততদিনে ইন্তেকাল করেছিলেন। তখন ওই যেই কর্মচারীর মাধ্যম দিয়ে ওই হুজুরের কাছে উনি গিয়েছিলেন, সেই কর্মচারীর সাথে ওনার কথা হয়েছিল আর কি। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আমি যতগুলো ঘটনা এ পর্যন্ত সংগ্রহ করেছি তার মধ্যে এটি আমার মনে হয় অন্যতম ব্যতিক্রম একটি ঘটনা, যেখানে জিনেরাও সমস্যার সমাধান দিতে পারেনি এবং জিনেরাও ওই জিনগুলোকে দেখেনি। কারণ এটা এমন শক্তিশালী একটা প্রকৃতির জিন যাদেরকে জিনেরাও সহজে দেখে না, এবং জিনেরাও তাদেরকে এড়িয়ে চলে। সাধারণ পিশাচ শ্রেণীর জিনেরাও ওই ধরনের পিশাচ শ্রেণীর জিনকে এড়িয়ে চলে। মানে তাদের সংস্পর্শে আসলে জিনেদেরও ক্ষতি হয়, মানুষের কথা তো বাদই দিলাম। এটা সিন্ধু থেকে এখানে চলে আসছিল। তো আশা করছি প্রিয় লিসেনার্স এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাকে দিয়েছে সৌমিত্র রয়। ওর বাসা ঢাকার বাসাবো এলাকায়। ও এই ঘটনাটি তারই এক বান্ধবীর নাম হচ্ছে মারিয়া মিম, তার কাছ থেকে এই ঘটনাটি সংগ্রহ করেছে। ঘটনাটি একটি হন্টেড বাসাকে কেন্দ্র করে এবং বেশ কিছু ছোট ছোট ভয়ানক ঘটনা মিলিয়ে একটি লম্বা ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল ঘটনাতে চলে যাচ্ছি।
এখন থেকে 7-8 বছর আগে মিম ওরা যখন যে বাসাটায় থাকতো, মূলত সেখানকার বেশ কয়েকটি খণ্ড খণ্ড ঘটনা নিয়েই আজকের এই সম্পূর্ণ ঘটনাটি। প্রথমেই এই জায়গাটির কিছুটা বর্ণনা দেওয়া প্রয়োজন। ঘটনাটির স্থান ঢাকার সবুজবাগের কদমতলা এলাকায়। আর ওরা যে বিল্ডিংয়ে থাকতো সেই বিল্ডিংটি একটি গলিতে অবস্থিত এবং বিল্ডিংটির পাশেই ছিল আরও একটি বিল্ডিং। এই দুটো বিল্ডিং একদম লাগোয়া। দুটি বিল্ডিংয়ের মাঝখানে বিশেষ কোনো ব্যবধান নেই বললেই চলে। বিষয়টি অনেকটা এমন যে এক বিল্ডিংয়ের ছাদ থেকে খুব সহজেই অন্য বিল্ডিংয়ের ছাদে চলে যাওয়া যায়। ঢাকাতে কিন্তু এরকম বিল্ডিং অনেক আছে, বিশেষ করে পুরান ঢাকায় কিন্তু আমরা হরহামেশাই এ ধরনের বিল্ডিংগুলোকে দেখতে পাই। তবে ওই দুটি বিল্ডিংয়ের মাঝে যে সরু জায়গাটি ছিল সেখানে স্বাভাবিকভাবে যাওয়ার কোনো পথই ছিল না, যার কারণে কারো কোনো জিনিস ভুলবশত জানালা দিয়ে পড়ে গেলে তা আর উদ্ধার করা সম্ভব হতো না। মিমরা যখন ওই দুটি বিল্ডিংয়ের মধ্যে প্রথম বিল্ডিংটির 5 তলায় থাকতো, মানে যখন শুরুর দিকে আর কি, তো একদিন মিমদের বাসায় মেহমান এসেছিল, যে কারণে ওর আম্মু রাতে ওকে বলেন বাসার লিভিং রুমে ঘুমাতে। আর ওর কাছে বিষয়টি খুবই স্বাভাবিক ছিল, কারণ এর আগেও অনেকবার মেহমান আসতেও লিভিং রুমে ঘুমিয়েছে। তো ওই রাত্রে মেহমানদের সাথে দীর্ঘক্ষণ গল্পগুজব করে ওর ঘুমাতে যেতে যেতে রাত প্রায় 2টো বেজে যায়। তখন ও শুনতে পায় ওদের বাসার গলিতে অনেকগুলো কুকুর ভয়ানকভাবে ডাকাডাকি করছে। কুকুরগুলোর এরকম ডাকাডাকি শুনে ওর মনে পড়ে যায় যে ওর খালা একবার ওকে বলেছিলেন যে কুকুর নাকি জিনদের উপস্থিতি বুঝতে পারে, তাই রাতের বেলা অনেক সময় খারাপ কোনো কিছুর উপস্থিতি টের পেলে ওরা এভাবে ডাকতে থাকে। এসব মনে করে মিমের কিছুটা ভয় লাগছিল, যেহেতু ও তখন লিভিং রুমে একাই ছিল, আর যার কারণে ওরকম কুকুর ডাকাডাকি করলে ভয় লাগাটাই স্বাভাবিক। আর ওই খালার কথাগুলো মনে পড়েছিল তার, এ করে ভয়টা আরো বেশি লাগছিল। এমন সময় হঠাৎ করেই মিমের মনে হয় রাস্তার অপর পাশে একটি বিল্ডিং থেকে নূপুরের আওয়াজ ভেসে আসছে। প্রথমে মিম মনে করে ওটা হয়তো তার মনের ভুল, কিন্তু ভালোভাবে শোনার চেষ্টা করে আর সে ওই আওয়াজটি আবারও পরিষ্কারভাবে শুনতে পায় এবং নিশ্চিত হয় যে সেটা ওর মনের ভুল নয়। মিম ভাবছিল ওই বিল্ডিংয়ে বোধহয় রাত্রে কেউ ড্যান্সের প্র্যাকটিস করছে। তবে পর মুহূর্তে আবারও ও ভাবে যে এত রাত্রে তো কারো এইভাবে ড্যান্স প্র্যাকটিস করার কথা নয়, তাহলে নূপুরের আওয়াজটি কোথা থেকে আসছে। মিম যখন এসব ভাবছিল তখন ওর মনে হতে থাকে যে নূপুরের শব্দটি আস্তে আস্তে বেড়ে যাচ্ছে এবং ওর এমনটা মনে হচ্ছিল যে আওয়াজটি ওই লিভিং রুমের দিকেই এগিয়ে আসছে, ঠিক ও যেখানে শুয়ে আছে। যেন কোনো অশরীরী নূপুর পায়ে হাওয়ায় হেঁটে হেঁটে ওর দিকে অগ্রসর হচ্ছে। ওর এতটাই ভয় লাগছিল যে ও নড়াচড়াও করতে পারছিল না। এক পর্যায়ে আওয়াজটি ওই লিভিং রুমের জানালার একদম কাছাকাছি চলে আসে এবং তখনই ঘরের ভেতরে ওর পায়ের দিকে জোরে করে কোনো একটি জিনিস পড়ে যাওয়ার শব্দ হয়। ওই শব্দটি হওয়ার সাথে সাথেই সেই নূপুরের আওয়াজটি একদম থেমে যায়। এরপর আর কিছু শোনা যায় না এবং রাতের নিয়মে চারপাশ একদম নিশ্চুপ হয়ে যায়। অনেক ভয় পাওয়ার কারণে কিছুতেই মিমের ঘুম আসতে চাইছিল না, কিন্তু পরদিন যেহেতু বাসায় মেহমান এসেছিল, মানে ওই দিন যেহেতু বাসায় মেহমান এসেছিল, তাই উঠে লাইট জ্বালিয়ে বাসার অন্যদেরকে ডাকাডাকি করতে গেলে মেহমানরা হয়তো বা বিরক্ত বোধ করবেন এবং তারা অন্য কিছু ভাবতে পারেন যে এই মেয়েটিকে আবার জিনে ধরছে কিনা বা এই টাইপের কিছু কিনা, এই টাইপের অনেক কথাবার্তা ছড়িয়ে যেতে পারে। তো বিষয়টি সে মনের ভুল ভেবেই মনকে বারবার সান্ত্বনা দিতে থাকে, কিন্তু সে জানে যে এটি তার মনের ভুল নয়। যাই হোক, সে চুপচাপ শুয়ে থাকে এবং ফজরের আজানের পর তার ঘুম এসেছিল, এর আগে তার ঘুম আসেনি। সকালে তার আম্মুর ডাকে ঘুম ভাঙে। যেহেতু ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়েছিল, তাই মিম তাড়াতাড়ি করে রেডি হয়ে স্কুলে চলে যায়। এরপর স্কুল শেষেও যখন বাসার দিকে ফেরে তখন লিভিং রুমের দরজার উপরের দেয়ালের দিকে ওর চোখ যায়। সেখানে আল্লাহ লেখা কাবা শরীফের একটি ফ্রেম করা ছবি লাগানো ছিল, কিন্তু ছবিটি তখন সেখানে না থাকায় জায়গাটি খালি খালি লাগছিল, যার কারণে ওখানে ওর নজর পড়ে। মিম তখন ওর আম্মুর কাছে ছবিটি কোথায় তা জানতে চায়। তখন তার আম্মু বলে যে ঘুম থেকে উঠে উনি লিভিং রুমে এসে দেখেন যে কাবা শরীফের ওই ছবিটি মাটিতে পড়ে আছে
উনি ছবিটি উঠিয়ে হাতে নিয়ে দেখতে পান যে ছবিটি দেয়ালে লাগানোর জন্য যে রশিটি ছিল সেই রশিটি ছিঁড়ে গিয়েছে, আর তাই এটি পড়ে গিয়েছিল। তাই উনি ছবিটিকে আবার দেয়ালে না টানিয়ে টেবিলের উপর রেখে দিয়েছেন। একথা শুনে মিম রুমে গিয়ে দেখে যে ছবিটি টেবিলের উপর রাখা আছে। তখন মিম বুঝতে পারে যে গত রাত্রে ও একটি জিনিস পড়ে যাওয়ার জোরালো শব্দ শুনতে পেয়েছিল। সেটি আসলে ওই ছবিটি পড়ে যাওয়ারই শব্দ ছিল। এরপর মিম তার আম্মুকে গত রাত্রে ঘটে যাওয়া ঘটনাটি খুলে বলে। উনি সবকিছু শুনে বিষয়টি কিছুটা আন্দাজ করতে পারলেও মিম হয়তো ঘুমের ঘরে স্বপ্ন দেখেছে বলে তাৎক্ষণিকভাবে মিমকে আশ্বস্ত করার চেষ্টা করে। কিন্তু মিম ভালোভাবেই জানতো যে এটি কোনো স্বপ্ন ছিল না, আর তার মাও ভালো করে বুঝতে পেরেছিল যে মিম আসলে স্বপ্নের ঘরে বিষয়টি দেখেনি। মূলত এই বিষয়টি ঘটনা ঘটার শুরু ছিল, মানে এটা দিয়ে শুরু হয়েছিল। যাই হোক, এই ঘটনা কয়েকদিন পর ওই বিল্ডিংয়ের দ্বিতীয় তলার একজন আন্টি মিমের আম্মুর সাথে গল্প করতে আসেন। কথা প্রসঙ্গে উনি ওনার একটি ভয়ানক অভিজ্ঞতার বিষয়ে তাকে বলেন। একদিন বিকেলবেলা অবসর সময় উনি সেলাই করার জন্য নাকি সুই সুতা নিয়ে বসেছিলেন। উনি সুইয়ে সুতা পরানোর চেষ্টা করছিলেন এবং সুইয়ের ছিদ্রে সুতা প্রায় পরিয়ে ফেলেছেন। এমন সময় ওনার হাতটি অদ্ভুতভাবে খালি ডানে বায়ে সরে যায়। ওনার মনে হচ্ছিল কেউ যেন আস্তে করে ওনার হাতে ধাক্কা দিয়ে হাতটি সরিয়ে দিচ্ছে। উনি শুরুর দিকে বিষয়টিতে খুব বেশি গুরুত্ব না দিয়ে আবারও সুতো পরানোর চেষ্টা করেন, কিন্তু এবারও একই রকম ঘটনা ঘটে। প্রিয় লিসেনার্স, আপনারা জানেন যে সুইয়ের সুতা পরানো কিন্তু বেশ সূক্ষ্ম একটি কাজ, আর উনি এই কাজে বেশ সিদ্ধহস্ত ছিলেন। কিন্তু অদ্ভুতভাবে উনি বারবারই অস্বাভাবিকভাবে ব্যর্থ হচ্ছিলেন। আর এই কারণে উনি কিছুটা বিরক্ত নিয়েই বলে ওঠেন, কি রে, এরকম হচ্ছে কেন? যখনই এই ধরনের কথা উনি বলেছেন তখনই আচমকাই নাকি ওনার কানের পাশে কর্কশ ও ভারী একটি কণ্ঠস্বর উনি শোনেন এবং ভয়ানকভাবে ফিস ফিস করে কিছু একটা বলে ওঠে। কিন্তু কি যে বলেছেন সেটা আসলে উনি বুঝতে পারেননি। মানে অদ্ভুত একটা শব্দ, কর্কশ শব্দ, কিন্তু এটা কোন ভাষায় যে কথা বলে উঠলো, কি বলল, এটা ওনার বোধগম্য হলো না। যদিও উনি বুঝতে পারেননি, কিন্তু কণ্ঠস্বরটা শোনার পর উনি প্রচন্ড ভয়ে হাত থেকে সবকিছু ফেলে দিয়ে চিৎকার করতে করতে না রুম থেকে বের হয়ে যান। চিৎকার শুনে ওনার পরিবারের সদস্যরা ছুটে আসেন এবং ওনাকে পানি খেতে দিয়ে হাত পাখা দিয়ে বাতাস করতে থাকেন। শীতকাল ছিল ওই সময়টাতে, আর শীতকালে উনি একদম ঘেমে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। কিছুটা স্বাভাবিক বোধ করার পর উনি সবাইকে বলেন যে ওনার সাথে কি ঘটেছিল। সবকিছু শোনার পর পরিবারের সদস্যরা অনেক বেশি অবাক হয়েছিলেন এমনটাও নয়। এরকম টুকটাক ঘটনা মনে হয় ওই বিল্ডিংয়ে হর হামেশাই ঘটে, এরকম কম বেশি ঘটনা তাদের মোটামুটি জানা ছিল। মাঝে মধ্যেই রাতে ওই বিল্ডিংয়ের ছাদের উপর নাকি বিভিন্ন ধরনের অদ্ভুত শব্দ শোনা যেত। যেমন কেউ পাটাতে শিলনোড়া দিয়ে মশলা পিষলে যেরকম শব্দ হয়, অনেকটা সেই রকমের। আবার যারা পার্শ্ববর্তী লাগোয়া বিল্ডিংটির সাইডে থাকতেন তাদের মধ্যে অনেকেই গভীর রাতে দুটি বিল্ডিংয়ের মধ্যবর্তী যে সরু জায়গাটি রয়েছে সেখান থেকে একটি ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ আসতে নাকি শুনেছেন। অথচ ওই ছোট্ট ফাঁকা জায়গায়, এত সরু ফাঁকা জায়গায় শুধু হয়তোবা কোনো একটা ইঁদুর হেঁটে যাওয়া সম্ভব একদম নিচে, এছাড়া কোনো মানুষের সন্তান, একদম নবজাতক সন্তানও ওই জায়গায় থাকা সম্ভব নয়। কিন্তু শুধু ওই জায়গা থেকে কান্নার আওয়াজ ভেসে আসতো। মিমের সাথে ওই ঘটনাটি ঘটার বেশ কয়েক মাস পর ওরা পাশের বিল্ডিংটাতে শিফট হওয়ার সিদ্ধান্ত নেয়। ওই বিল্ডিংয়ে আগে থেকেই মিমের চাচারা থাকতেন, তো ওরা যখন ওই বিল্ডিংয়ে একটি ফ্ল্যাট খালি পায় তখন ওরা সেখানে শিফট হয়ে যায়। নতুন বাসায় শিফট হওয়ায় বেশ কিছুদিন মোটামুটি কোনো সমস্যা হয়নি। তবে এর কিছুদিন পরে আর কি, মিম একদিন স্কুল থেকে ফিরে বাসায় ঢুকতে যাবে, এমন সময় ওদের পাশের ফ্ল্যাটে যে আন্টি থাকতেন উনি দরজা খুলে বের হয়ে মিমকে বিভিন্ন অসংলগ্ন কথাবার্তা বলতে থাকেন। ওনার আচরণ ছিল একদমই একটি ছোট বাচ্চার মতো। একে তো ওই বাসায় নতুন, তারা এসেছে, তারপর ভালো করে কাউকে চেনেও না, তার উপর ওই আন্টি এরকম আচরণ দেখে সে কিছুটা ভয় পেয়ে তাড়াতাড়ি ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। পরবর্তীতে মিম যখন ওর আম্মুকে ওই আন্টির বিষয়ে বলে
তখন উনি অন্য এক প্রতিবেশীর কাছ থেকে ওই আন্টির বিষয়ে জানতে চান। তখন জানতে পারেন উনি মানসিক অসুস্থতায় ভুগছেন, যার কারণে নাকি অনেকের সাথে এই ধরনের ব্যবহার করেন, ছোট বাচ্চার মতো আচরণ করেন, ঠিক একটা বাচ্চা মানুষ যেভাবে আচরণ করে। ওই প্রতিবেশীর কথা শুনে মিমের আম্মু বুঝতে পেরেছিলেন যে উনি ওই আন্টি সম্পর্কে এমন কোনো কথা আরও জানেন যেটা হয়তো তাকে বলতে চাচ্ছে না। তো যাই হোক, ভদ্রতার খাতিরে ওনাকে আর তেমন কিছু জিজ্ঞেসও করেনি। কিন্তু আরও ভয়ানক ঘটনা কিন্তু সামনে ছিল। একদিন দুপুরে হঠাৎ করে মিমদের পাশের ফ্ল্যাট থেকে চেঁচামেচির আওয়াজ শুনে ওরা দরজা খুলে দেখে যে ওই বিল্ডিংয়ের অনেকেই সেখানে উপস্থিত হয়েছে। মিমরাও কৌতূহলবশত সেখানে গিয়ে দেখে যে ওই যে আন্টি আগের দিনের মতোই উচ্চস্বরে বাচ্চাদের মতো বিভিন্ন অসংলগ্ন কথাবার্তা বলছেন। কিন্তু যখনই উনি ওখানে মিমকে দেখতে পান, তখনই দৌড়ে গিয়ে খপ করে মিমের হাত চেপে ধরেন এবং বলেন যে, এই মেয়ে আমার সাথে আসো, সোফায় বসো। তার পাশে সোফায় বসান। মিম খুবই অস্বস্তি বোধ করছিল এবং ভয় পাচ্ছিল, কিন্তু চুপচাপ সে ওই সোফায় বসে পড়ে, কোনো কথা বলছিল না। আর সোফায় বসার পরপরই ওই আন্টি আবারও অসংলগ্ন কথাবার্তা বলতে থাকেন, যে কথার আগা মাথা কিচ্ছু নেই। তখন উপস্থিত সবাই বিভিন্ন ধরনের কথা বলে একটি বাচ্চাকে যেভাবে বোঝানো হয় সেভাবে ওনাকে শান্ত করার চেষ্টা করে। বলে রাখা ভালো যে ওনার একটি মেয়ে ছিল যে এতক্ষণ খাটের পাশে দাঁড়িয়ে একদম চুপ করে সবকিছু শুনছিল। ওই আন্টি যখন কিছুটা শান্ত হলেন, তখন সবাই ওই মেয়েটিকে বলে, যেহেতু ওই আন্টি অনেকটা অসুস্থ, যেহেতু তাই ওনাকে বিভিন্ন কাজে ওই মেয়ে যেন সহযোগিতা করে। এই কথা শোনা মাত্রই মেয়েটি চোখ বড় বড় করে খুব ভয়ানকভাবে সবার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। মানে নিজের মাকে সাহায্য করবে কথা বলার ফলে সে মনে হয় খুব বিরক্ত হয়েছে, রাগও হয়েছে এবং অবাকও হয়েছে। এরপর ওই রুম থেকে সে বের হয়ে বারান্দায় চলে যায়। কয়েকদিন পর মিমের চাচি যখন ওদের বারান্দায় এসেছিলেন, তখন উনি জানান যে ওই আন্টি এবং ওনার মেয়ের উপর নাকি বেশ কয়েকটি ভয়ানক জিনের আছর রয়েছে। এ বিষয়ে যখন একজন হুজুরকে ডেকানো হয়েছিল, তখন উনি জানান ওই জিনেরা খুবই শক্তিশালী এবং তারা চায় না যে ওই বাসায় কেউ থাকুক। তাই কোনো গুরুতর সমস্যার সম্মুখীন হতে না চাইলে বাসাটি ছেড়ে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। কিন্তু ওই সময় ওই আন্টিদের আর্থিক বেশ কিছু সমস্যা চলার কারণে ওরা হঠাৎ করে বাসাটি পরিবর্তন করে অন্য কোথাও শিফট করার মতো অবস্থায় ছিলেন না। তাই একরকম বাধ্য হয়েই এত সব সমস্যা উপেক্ষা করে ওনাদের ওই বাসায় থাকতে হচ্ছিল। মিমের চাচি আরও বলেন যে ওই বিল্ডিংয়ের ছাদের নিচ তলায় যারা থাকেন, তারা নাকি রাতের বেলা ছাদের উপর থেকে কারো পায়ের আওয়াজ শুনতে পান। শব্দটি অনেকটা এমন যে কোনো বাচ্চা খালি পায়ে ছাদের এক পাশ থেকে আর এক পাশে দৌড়াদৌড়ি করছে। এই শব্দটি বেশিরভাগ দিনই গভীর রাতে শোনা যেত। একটি ঘটনা, একদিন ওনারা রাত 9টার দিকে এই শব্দটি শুনতে পান। তখন ওনারা ছাদে উঠে কাউকে দেখতে পান না, তবে ওনারা লক্ষ্য করেন যে ছাদে থাকা দোলনাটি আস্তে আস্তে দুলছে। কোনো বাতাস কিন্তু চারদিকে ছিল না, আর ওই ভারী দোলনাটা দোলার মতো বাতাসের যেই ধাক্কা সেটিও ছিল না সেই সময়। দোলনাটি দেখে মনে হচ্ছিল এটি বাতাসে দুলছে না, মনে হচ্ছিল যে কেউ দোলনায় অনেকক্ষণ বসে থাকার পর যখন মাত্রই উঠে চলে যায়, ঠিক যেভাবে দুলতে থাকে ঠিক সেভাবে দুলছে। ওরা তখনকার মতো ছাদ থেকে যদিও নেমে আসেন এবং পরদিন সকালে বিল্ডিংয়ের দারোয়ানকে বিষয়গুলো সম্পর্কে অবহিত করেন। সব শুনে দারোয়ান বলেন এগুলো কোনো সমস্যা নয়। দারোয়ান ওনাদেরকে উল্টো পরামর্শ দেন এসব আওয়াজ উপেক্ষা করতে এবং রাতের বেলা ওনারা যেন কোনো অবস্থাতেই আর ছাদে না ওঠেন। তো এটা তো কোনো সমাধান হলো না, ছাদে উঠতে মানা করছে কেন? নিশ্চয়ই কোনো সমস্যা আছে। এরপর আরো বেশ কয়েক মাস কেটে যায়। এক রাতে মিম অদ্ভুত একটি স্বপ্ন দেখে। মিম দেখে যে স্বপ্নের মধ্যেও একইভাবে কেউ ওর রুমে শুয়ে আছে। তখন ওর রুমের দরজা একটু একটু করে খুলে যেতে থাকে। মানে সে ওই স্বপ্নের মধ্যে ওর রুমে শুয়েছিল আর ওর রুমের দরজাটা একটু একটু করে খুলে যাচ্ছিল। ডিম লাইটের নীলাভ আলোয় ও দেখতে পায় যে দীর্ঘকায় কালো ছায়ার মতো একটি অবয়ব দরজা দিয়ে রুমে প্রবেশ করছে। ওই অবয়বটি রুমে ঢুকে ওর দিকে এগিয়ে আসতে থাকে। ওই অবয়বটিকে দেখে ভয়ে মিম চিৎকার করতে থাকে। অবয়বটি ওর বিছানার পাশে এসে শক্তভাবে ওর গলা চেপে ধরে। ও গলায় অনেক ব্যথা অনুভব করছিল। ও চেষ্টা করতে থাকে যে নিজেকে যেন সে ছাড়িয়ে নিতে পারে। এমন সময় হঠাৎ করে মিমের ঘুম ভেঙে যায় এবং প্রচন্ড অস্বস্তিতে উঠে বসে। ওই সময় সে ফিল করে ওর গলায় বেশ ব্যথা অনুভূত হচ্ছে।
এও সে বোধ করে যে এটি স্বপ্নের মধ্যে হয়েছে। কিন্তু মিম আরো বেশি অবাক হয় যখন ও দেখে যে রুমের দরজাটি খোলা রয়েছে, ঠিক যেমনটা ও স্বপ্নে দেখেছিল। কিন্তু ওর স্পষ্ট মনে ছিল যে ঘুমানোর আগে সে খুব ভালোভাবেই দরজাটি লাগিয়ে তারপরে ঘুমিয়েছে, এবং সে এভাবে প্রতি রাত্রেই ঘুমায়, দরজা লাগিয়েই সে ঘুমায়। তখন মিমের খেয়াল হয় স্বপ্নে ও দেখেছিল যে সেই ছায়ার মতো অবয়বটি আস্তে আস্তে ওর রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করে। বিষয়টি মনে আসার পরপরই ওর ভয়ের মাত্রা আরো অনেক গুণ বেড়ে যায়। ও উঠে গিয়ে ওর আব্বু আম্মু সকলকে ঘুম থেকে ডেকে তোলে এবং সবকিছু ওনাদেরকে জানায়। মিমের আব্বু দোয়া পড়ে ওকে ফু দিয়ে দেন। সেই রাত্রে মিমের আর ঘুম হয়নি। সবাই চিন্তা করেছিল যে দ্রুত বাসাটা ছেড়ে দিব, আর এর মধ্যে আর কোনো ঘটনা হয়তো বা ঘটবে না। কিন্তু কে জানতো যে আরো একটি ভয়ানক ঘটনা মিমের সাথে ঘটবে। এই ঘটনার 1-2 দিন পর মিম তার রুমেই লেখাপড়া করছিল। তো মিম কোনো কারণে তার রুম থেকে বাইরে বের হয়ে এসেছে, মানে অন্য রুমে গিয়েছে। তার ঘরের লাইট টাইট সব জ্বালানো ছিল। তো অন্য রুমে গিয়ে তার আব্বা আম্মুর সাথে কথা বলে সে আবার তার রুমের মধ্যে ঢুকছিল। হঠাৎ করে দেখে তার খাটের উপরে পুরো শরীর কম্বল দিয়ে আবৃত কেউ একজন বসে ঢুলে ঢুলে উচ্চস্বরে কিছু পড়ছে। অনেক সময় আমরা ঢুলে ঢুলে মানুষকে পড়া দেখি না, ওই রকম। ওই সময় কিন্তু শীতকাল আবার ছিল না, শীতকাল চলে গিয়েছিল। তখন কম্বলটা যে কোথা থেকে এলো সে বুঝতে পারছে না, কারণ কম্বলটা তার রুমেই ছিল কিন্তু অন্য জায়গায় রাখা ছিল, গায়ে দেওয়ার জন্য নয়। তো ওই কম্বলটা মানে তাদের ঘরের কম্বলটাই, ওইটা তার রুমেই ছিল। ওই কম্বলটা দিয়ে পুরো শরীর আবৃত করে এরকম ঢুলে ঢুলে পড়ছে, আর গলার আওয়াজটা ছিল বেশ কর্কশ এবং গড় 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 করছে, এরকম একটা কি যে পড়ছে কিছু বোঝা যাচ্ছে না। তো মিম চিন্তা করে কি ব্যাপার, ঘরের মধ্যে এটা কোত্থেকে আসলো। তার অন্য ভাই বোনরা আবার এসে এরকম করে পড়ছে না তো, বা তাকে ভয় দেখানোর চেষ্টা করছে না তো। তো সে একটু ভয়ে ভয়ে কি করে, কম্বলের এক পাশ ধরে এক ঝটকায় কম্বলটি সরিয়ে ফেলে। আর সরিয়ে ফেলার সাথে সাথে দেখে ওই কম্বলের মধ্যে কিচ্ছু নেই, শুধু মনে হলো একটা কালো ছোট্ট একটা ছায়ার মতো ধপ করে জানালা দিয়ে বের হয়ে চলে গেল। এই দৃশ্য দেখার সাথে সাথে মিম চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে যায়। কেন এরকম ভয়ানক একটি ঘটনা আসলে ওর সাথে যে বাস্তবে ঘটে যাবে এটি আসলে কেউ বুঝতে পারেনি। এই ঘটনা ঘটার পরেই তার বাবা সিদ্ধান্ত নেয় আর নয়, মাস শেষ হওয়ার আগেই দ্রুত ওই বাসাটি ছেড়ে দিতে হবে। কিন্তু হঠাৎ করেই তো ভালো বাসা আসলে পাওয়াটা অনেক কঠিন। কিন্তু যত কঠিনই হোক, আরো গুরুতর ক্ষতি হয়ে যাওয়ার আগেই এই বাসা ত্যাগ করতে হবে। তো সেই বাসাটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর একদিন ওদের বাসার যে কাজের মহিলা, সে যখন কাজে আসে তখন মিমের আম্মু ওই মহিলাকে পুরো বিষয়টি জানান এবং বলেন যে ওরা যে নতুন বাসায় শিফট হবে সেখানে যদি ওই মহিলাটি কাজে যেতে পারে তাহলে মিমের আম্মু ওই মহিলাকে কাজে বহাল রাখবেন। তখন ওই কাজের খালা বা বুয়া এই বাসা ছেড়ে দেওয়ার যখন কারণ জানতে চায় তখন মিমের আম্মু হালকাভাবে ওনাকে বিষয়গুলো বলেন। সব শুনে ওই কাজের খালা বলেন ওদের বাসাটি যে গলিতে অবস্থিত ওই গলির রাস্তাটিকে এই রাস্তাটা ঘিরে নাকি অনেক ভয়ের বিষয় রয়েছে এবং এলাকার অনেকেই নাকি বিষয়টি সম্পর্কে জানেন। ওই সময় মিম সোফায় বসে টিভি দেখছিল। তো কাজের খালার মুখে একথা শুনে ও বিষয়টি সম্পর্কে খালার কাছে জানতে চায়। তখন খালা বলেন একটি ভয়ানক ব্যাপার। তিনি বলেন ওই এলাকার অনেকেই গভীর রাত্রে এই রাস্তা দিয়ে চলার সময় নাকি দেখেছে রাস্তার পাশে একটি লাল শাড়ি পরা বউ ঘোমটা দিয়ে বসে আছে। তারা যখনই সেই মহিলাটিকে অতিক্রম করে হেঁটে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে তখন নাকি সেই মহিলা পেছন থেকে খুবই মিষ্টি গলায় ডাক দেয় এবং বলে আমাকেও সাথে নিয়ে যাও। এভাবে ওই মহিলাটি বিভিন্নভাবে অনুনয় বিনয় করতে থাকে এবং বলে একবার হলেও পেছন দিকে ঘুরে তার দিকে যেন কেউ তাকায়। কিন্তু এলাকার সবারই কম বেশি জানা রয়েছে যে পেছনে ঘুরে যদি কেউ তাকায় তাহলে ভয়ানক বিপদ হতে পারে। এরকম ঘটনা নাকি ওই এলাকায়
অনেক ঘটেছে এবং অনেকেই বিষয়টি প্রত্যক্ষ করেছেন। ওই কাজের খালা আরও বলেন যে একসময় এই এলাকার চারপাশে শুধু পানি ছিল, পরবর্তীতে মাটি ফেলে জলাশয়গুলো ভরাট করে এই বিল্ডিংগুলো নির্মাণ করা হয়। মিমরা এখনো ওই এলাকাতেই অন্য একটি বাসায় থাকে, তবে ওই আগের বাসাটি মূলত পরিবর্তন করার পর থেকে মিমের সাথে আর কোনো ভয়ানক ঘটনা ঘটেনি। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনা ছোট ছোট যেই কয়েকটি ব্যাপার একত্র করে বললাম, এটা সত্য ঘটনা। আর ওই এলাকাতে স্পেশালি যদি সবুজবাগ ওই সাইডে যারা থাকেন, তারা যদি এলাকাটি চিনে থাকেন, তাহলে অবশ্যই ঘটনার সত্যতা সম্পর্কে আপনারা অবগত আছেন। প্রিয় লিসেনার্স, আশা করি আমাদের ঘটনা আপনাদের ভালো লেগেছে। ঘটনা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকুন। পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।